বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে কষ্ট করে সাথে থাকার জন্য। আমরা এই পর্যায়ে দণ্ডবিধি পড়ব, নতুন আইন শুরু করব আজকে। দণ্ডবিধি দণ্ডবিধি এর আমরা যদি একটু সমার্থক শব্দের দিকে তাকাই আর কি, দণ্ডের বিধিবিধান। দণ্ডের বিধিবিধান, দণ্ডটা কিভাবে দেওয়া হয়, কত প্রকৃতির দণ্ড দেওয়া হয়, কি অপরাধ করলে কি দণ্ড দেওয়া হয়, দণ্ডের বিধিবিধানের বিষয়ে বলা আছে দণ্ডবিধি। আমরা ইতিমধ্যে জেনেছি, হিস্ট্রির দিকে যদি তাকাই, দণ্ডবিধিটা হচ্ছে এই আইনের ক্ষেত্রে প্রথম আইন। দণ্ডবিধি, দণ্ডের বিধিবিধান 1860 সালে প্রণীত হয়। এই যে 1860 সালে প্রণীত হয়, আমরা একটু প্রারম্ভিক আলোচনা করব। প্রারম্ভিক আলোচনা, এভরিবডি অ্যাটেনশন প্লিজ। ক্লাসের মধ্য থেকে আমরা ক্লাসটা মুখস্থ করার চেষ্টা করব। তাহলে দণ্ডবিধি হচ্ছে 1860 সালের আইন, যা 45 নাম্বার আইন হিসাবে পরিগণিত। আমাকে জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, স্যার এই নাম্বারগুলো কিভাবে হয়? আমরা একটু ক্লাসের মধ্যে জেনে রাখি, নাম্বারগুলো হয় হচ্ছে এক বছরে যদি 20টা আইন প্রণীত হয় সংসদ থেকে, দেখা যায় ওই একটা সিরিয়াল হয়। জানুয়ারি মাসে যেটা হয়েছে 1, ফেব্রুয়ারি মাসে যেটা হয়েছে সেটা 2, ফেব্রুয়ারি মাসে যদি 3টা হয়ে থাকে তারিখ ওয়াইজ, ফেব্রুয়ারির শুরুতে যেটা হয়েছে 1, পরে যেটা হয়েছে 2, 3, এভাবে হয়ে থাকে। তাহলে এটা একটা সিরিয়াল, কতগুলো আইন হলো সেই আইন অনুযায়ী সিরিয়ালটা দেওয়া হয়ে থাকে। সো আমরা যা বলতেছিলাম, দণ্ডবিধি এটা হচ্ছে 45 নাম্বার আইন, যা আমরা দেখতে পাই 6 অক্টোবর 1860 সালে প্রকাশিত হয়। 6 অক্টোবর 1860 সালে দণ্ডবিধি প্রণীত হয়, যা 45 নাম্বার আইন বলে বিবেচিত। আমরা ইতিমধ্যে জেনেছি ফৌজদারি কার্যবিধি আইন, ইতিমধ্যে জেনেছি ফৌজদারি কার্যবিধি আইনে অধ্যায়ের সংখ্যা বলা আছে 46টি। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। 46টি অধ্যায়ের কথা বলা আছে। 46কে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেখবো 23 পাওয়া যায়, তাই না? 23টি অধ্যায়ের কথা বলা আছে দণ্ডবিধিতে। একটু সহজ হলো কিনা? দণ্ডবিধিতে অধ্যায় হচ্ছে 23টি এবং ফৌজদারি কার্যবিধি আইনে অধ্যায় হচ্ছে 46টি, অর্থাৎ অর্ধেক অধ্যায়ের কথা বলা আছে। সো আমরা প্রথমে পেলাম দণ্ডবিধি আইন হচ্ছে 1860 সালের আইন, যা 45 নম্বর আইন, প্রকাশিত হয় 6 অক্টোবর 1860। মোট অধ্যায় হচ্ছে 23টি। মোট অধ্যায় কয়টা? 23টা। বাংলাদেশের মধ্যে কৃত কোনো অপরাধের দণ্ড আমরা প্রত্যেকটা আইনের ক্ষেত্রে দেখতে পাই, প্রথমে বলা থাকে এই আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। বাট আমরা দণ্ডবিধি আইনে দেখতে পাই প্রথমে, দ্যাট মিনস এক ধারাতে বলে নাই, বাট 2 ধারাতে বলা আছে এই আইন বাংলাদেশে কৃত অপরাধের জন্য প্রণীত। দ্যাট মিনস বাংলাদেশের মধ্যে কেউ যদি উল্লিখিত অপরাধ করে থাকেন তাহলেই কেবল তার দণ্ডের কথা বলা আছে 2 ধারা অনুযায়ী। তাহলে আমরা যদি সহজ শব্দ ভাষায় জানি, এক ধারায় বিষয়গুলো আমরা জানলাম, শিরোনাম যেখানে 6 অক্টোবর প্রকাশিত হয় 1860, 23টা অধ্যায় আছে, 45 নাম্বার আইন। বাট 2 ধারাতে দেখি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে 2 ধারা অনুযায়ী। তেমনি 3 ধারাতে আমরা দেখবো যে আইনটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হওয়া মানেটা আমরা জানি কিনা? সমগ্র বাংলাদেশে প্রযোজ্যটা কিন্তু হয় ব্যক্তির উপরে, বাংলাদেশের এরিনা আর হচ্ছে ব্যক্তি। সো সমগ্র বাংলাদেশে যেমন প্রযোজ্য হবে আমরা দেখতে পাই 2 ধারায় বলা আছে, তেমনি বাংলাদেশের নাগরিকের উপরে প্রযোজ্য হবে 3 ধারা অনুযায়ী। বাংলাদেশের নাগরিক সে যেখানেই থাকুক না কেন, বাংলাদেশে বলবৎ আইনটা তার উপর প্রযোজ্য। আমি এজ এ বাংলাদেশি নাগরিক হিসাবে, খেয়াল করবেন তো, বাংলাদেশে আমি মদ খেয়ে মাতাল হয়ে চলতে পারি কিনা? মদ খেয়ে মাতাল হয়ে চলার বিধান নাই। যদি মাতাল হয়ে চলি তাহলে দণ্ডের ব্যবস্থা রয়েছে। বাট সেম থিংস আমরা যদি বিদেশে করি তাহলে কি অপরাধ বলে পরিগণিত? কারণ ওই দেশে মাতাল হওয়াটা অপরাধ নয়। বাট এজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি বাংলাদেশে যেটা করলে অপরাধ, সে কাজটা যদি বিদেশেও করেন সেটা একই অপরাধ বলে পরিগণিত হবে। বাবার অবকাশ নাই যে আমি বিদেশে আসছি, সুযোগ পাইছি, খাই। এই খাওয়াটা একটা অপরাধ বলে বিবেচিত। সো প্রথমে জানলাম শিরোনাম, 2 জানলাম বাংলাদেশের আদালতে প্রযোজ্য হবে, বাংলাদেশে সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। আর 3 আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়েও যদি অপরাধ করে থাকেন সেটাও বাংলাদেশে করেছেন বলে বিবেচিত হবে, বাংলাদেশের আইনে তাকে বিচার করা যাবে। যা আমরা ইতিমধ্যে জেনেছি এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স, অতিরাষ্ট্রিক প্রয়োগের আওতায় এনে তাকে বিচার করা যায়। দেন আমরা দেখতে পাবো 4 ধারা, খেয়াল করবো কিন্তু 4 ধারা। 4 ধারা থেকে গত পরীক্ষাতে প্রশ্ন আসছিল, একটু আমরা নজর দেওয়া উচিত। 4 ধারা থেকে প্রশ্ন আসছে এমন যে বাংলাদেশি নাগরিক তিনি
ভারতীয় সীমানায়, বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমানায় আমরা যদি দেখতে পাই ভারতীয় সীমানার দিকে আসি, ভারতীয় সীমানায়, দ্যাট মিনস বিমানের মধ্যে আসি, সীমানাটা ভারতীয়, তবে নাগরিক হচ্ছে বাংলাদেশি নাগরিক। আবার বাংলাদেশি নাগরিকের মধ্যে আপনারা কিন্তু একটু মানব পাচার আইন মধ্যে পড়েছেন। মানব পাচার আইনের 5 ধারায় পড়েছিলেন না আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ, নাগরিক বাংলাদেশের, তবে তিনি যদি জাহাজে বা বিমানে, বাংলাদেশি নিবন্ধনকৃত জাহাজে বা বিমানে যে কোনো জায়গায় অপরাধ করেন, সেক্ষেত্রে তাকে আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগের আওতায় আনা যায়। তো আমরা 3 ধারার পাশাপাশি 4 ধারাটা একই দেখবো যে বাংলাদেশি নাগরিক বিদেশের কোনো সীমানায় যদি কোনো অপরাধ করেন জাহাজে বা বিমানে, সেক্ষেত্রেও তাকে বাংলাদেশে বিচার করা যাবে, আমরা পার্থক্যটা কিভাবে নিরূপণ করব? আমি জানি অনেকে প্রশ্ন করতে পারেন যে 3 যা 4 তা পার্থক্যটা কি স্যার? পার্থক্যটা বলছে যে আপনি এজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে বিদেশে গিয়ে যদি অপরাধ করেন সেক্ষেত্রে বাংলাদেশে বিচার করা যাবে। আর 4 হচ্ছে বিদেশে গেলেন না, জাহাজে বা বিমানে আছেন, যাচ্ছেন, অন দা ওয়ে, অন প্রসেস, গোয়িং অন, যদি আমরা করতে থাকি সেক্ষেত্রে আপনাকে এই অপরাধের আওতায় বিচার করা যাবে। বুঝা যাচ্ছে কিনা? সো সমগ্র বাংলাদেশে বলবৎ হবে দণ্ডবিধি আইন যা পড়েছে 2 ধারায়। আপনি যে নাগরিক বিদেশে গিয়ে যদি অপরাধ করেন সেক্ষেত্রে বাংলাদেশের আওতায় বিচার করা যাবে। 3 ধারায় বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন, জাহাজে বা বিমানে আছেন, তথাপিও কোনো ওই অবস্থাতে কোনো অপরাধ করলে সেটা যদি হোক ইন্টারন্যাশনাল এরিনা, দ্যাট মিনস আউটসাইড অফ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থাকলেও আপনাকে বিচারের আওতায় আনা যাবে 4 ধারা অনুযায়ী। তাহলে আমরা একটু আবারও রিক্যাপ করে ফেলি। যেখানে আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগের বিষয়ে ইতিমধ্যে আমরা জেনেছি ডিজিটাল নিরাপত্তা আইনের 4 ধারা, তথ্য প্রযুক্তি আইনের 4 ধারা, মানব পাচার আইনের 5 ধারা, আরো জেনেছি সন্ত্রাস বিরোধী আইনের 5 ধারা। আর আজকে আমরা জানলাম দণ্ডবিধি আইনের 3 এবং 4 ধারা। দ্যাট মিনস ইন টোটাল বিষয়গুলো হচ্ছে আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ, এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স। ক্লিয়ার? সো আমরা এখন 5 ধারায় যাব। 5 ধারা পর্যন্ত হচ্ছে প্রথম অধ্যায়ের বিবেচ্য বিষয়। প্রথম অধ্যায়, ধরেন দণ্ডবিধি আইনটা প্রণীত হওয়ার কারণে আমরা ইতিমধ্যে হয়তো বিভিন্ন আইনগুলো পড়েছি। কিছু আইন হচ্ছে স্থানীয় আইন, কিছু আইন বিশেষ আইন, কিছু আইন এই সেনা, নৌ, বিমান তাদের জন্য। দণ্ডবিধি আইনটা প্রণীত হওয়ার কারণে অন্য যে সকল আইন রয়েছে, লাইক দ্যাট বিশেষ আইন, স্থানীয় আইন, সামরিক আইন, সে আইনগুলোর সাথে দণ্ডবিধির কোনো ব্যত্যয় ঘটবে না। দণ্ডবিধি আইন প্রণয়ন হওয়ার কারণে অন্য সকল আইন কোনোভাবে যে বিলুপ্ত হয়ে যাবে তা নয়, সকল আইন তাদের মতো কার্যকরী হবে, দণ্ডবিধি আইন দণ্ডবিধির মতো চলমান থাকবে। তাহলে আমরা দেখতে পাই দণ্ডবিধি আইন অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না, 5 ধারা। দণ্ডবিধি আইন অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না, 5 ধারা। সো আমরা যা জানলাম, 2 ধারায় জানলাম সমগ্র বাংলাদেশে কার্যকর হবে, 3 ধারায় জানলাম বাংলাদেশি নাগরিক বিদেশে গেলেও কার্যকর হবে, 4 ধারায় জানলাম বাংলাদেশি নাগরিক বিদেশে যাচ্ছে, জাহাজে বা বিমানে আছেন, অন্য কোনো এরিনাতে আছেন, তাকে আপনি এই দেশের আইনের আওতায় বিচার করতে পারেন। আর 5 ধারায় আমরা জানলাম এই দণ্ডবিধি আইন প্রণয়ন হওয়াতে অন্য কোনো আইনের সাথে ইহা প্রভাবিত করবে না। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। তাহলে প্রথম অধ্যায় কত থেকে কত ধারা পেলাম? তাহলে প্রথম অধ্যায় পেলাম 1 থেকে 5 ধারা পর্যন্ত। এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় যেখানে আমরা দেখব, দ্বিতীয় অধ্যায় মানে হচ্ছে 6 থেকে 52 ক পর্যন্ত। 6 থেকে 52 ক পর্যন্ত আমরা দ্বিতীয় অধ্যায়ের যে বিবেচ্য বিষয়, আমরা অনেকেই জানি সংজ্ঞাসমূহ অনেকেই সংজ্ঞাসমূহ পড়েছেন। এটা নিয়ে এতটা হেজিটেট হওয়ার কারণ নাই, আমি একটু ছোট্ট করে বিষয়গুলো জানিয়ে দেব যেন এই সংজ্ঞাসমূহের ক্লাসটা আজকে আমরা শেষ করতে পারি। সো যেগুলো ডিটেলস পড়া দরকার সেগুলো আমরা ডিটেলস পড়বো, যেগুলো ডিটেলস পড়া দরকার নাই সেগুলোর দিকে এতটা নজর আমরা দিব না, এতটা সময় আমরা ব্যয় করব না। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাই সাধারণ ব্যাখ্যা সমূহ, যেমন অন্যান্য 2 ধারায় সংজ্ঞার বিষয় জেনেছেন, 2 ধারায় সংজ্ঞার বিষয় জেনেছেন, তেমনি আমরা দেখতে পাই দণ্ডবিধি আইনে সংজ্ঞাসমূহ বা সাধারণ ব্যাখ্যা সমূহের কথা বলা আছে 6 থেকে 52 ক পর্যন্ত। 6 থেকে 52 ক পর্যন্ত। তাহলে এই যে 6 থেকে 52 ক পর্যন্ত বলা আছে সংজ্ঞাসমূহ, এই সংজ্ঞাসমূহের মধ্যে আমরা একটু ছোট করে জানবো। প্রথমে দেখি
প্রথমে দেখি 6 ধারা ব্যতিক্রম সমূহ, অর্থাৎ এখানে বলা আছে, দেখেন আমরা কিন্তু সামনে পড়বো ব্যতিক্রমের বিষয়ে, সাধারণ ব্যতিক্রম, বিশেষ ব্যতিক্রম। যেগুলো সাধারণ ব্যতিক্রম, যেগুলো বিশেষ ব্যতিক্রমের মধ্যে আছে, সেগুলো ওইভাবেই চলবে। আমরা ব্যতিক্রম সমূহ মেনে চলবো, ব্যতিক্রম সমূহ এই আইনে প্রযোজ্য হবে সেটাই বোঝানো হয়েছে। আর সংজ্ঞা সমূহ এখন যে ধারাগুলোতে পড়বো, সংজ্ঞা সমূহ এখন যে ধারাগুলোতে পড়বো, এই সংজ্ঞা সমূহ দণ্ডবিধি আইনের প্রত্যেকটা অপরাধের সাথে এই সংজ্ঞা সমূহ যেখানে পাবেন, লিঙ্গ যেখানে পাবেন, সেখানে বর্তমানে যে লিঙ্গের সংজ্ঞা পড়বো এই সংজ্ঞা প্রযোজ্য হবে। অর্থাৎ আপনারা এত কঠিন হওয়ার দরকার নাই। সাধারণ সাধারণ ব্যতিক্রম সমূহ 6 ধারা অনুযায়ী নির্দেশনা করা হয়েছে, ব্যাখ্যা সমূহ, উক্তি সমূহ 7 ধারায় নির্দেশনা দিছে। এখন আমরা দেখবো 8 ধারা। খেয়াল করি সবাই, এগুলো সহজ জিনিস, সবাই জানেন। লিঙ্গ, বচন, নরনারী, 8, 9, 10। লিঙ্গ, বচন, নরনারী 8, 9, 10। অর্থাৎ লিঙ্গ কাকে বলে, নরনারী কাকে বলে, বচন কাকে বলে, এগুলো বলা আছে। আমাদের খুব বেশি ম্যান্ডেটরি না, শুধু একটু জেনে রাখেন। তাহলে 8, 9, 10 হচ্ছে লিঙ্গ, বচন, নরনারী। দেন আমরা চলে যাব 11 ধারায় ব্যক্তি কাকে বলে। 11 ব্যক্তি কাকে বলে, সমিতিবদ্ধ হোক বা না হোক, যে কোনো কোম্পানি, সমিতি বা ব্যক্তি সমষ্টিকে ব্যক্তি বলে অভিহিত করা হয়। ব্যক্তি মানে একজনই যে হবে এমন কোনো কথা নয়। তাহলে ব্যক্তির কথা বলা আছে 11 ধারায়। জনগণের কথাটা বলা আছে, জনগণের কথা বলা আছে 12 ধারায়। জনগণ 12 ধারায়। 14 ধারায় আমরা দেখতে পাই রাষ্ট্রীয় কর্মচারী। রাষ্ট্রীয় কর্মচারী এবং সরকারি কর্মচারীর মধ্যে একটু ডিফারেন্স আছে, আমরা সে বিষয়ে আজকে জানবো। রাষ্ট্রীয় কর্মচারী বলতে বোঝানো হয়েছে সরকার কর্তৃক বাংলাদেশে বহাল নিযুক্ত, সরকারের কর্তৃত্ব বলে যাকে বহাল করা হয়, নিযুক্ত করা হয়, নিয়োজিত করা হয়। সরকারের কর্তৃত্ব বলে যাকে বহাল করা হয়, নিযুক্ত করা হয়, নিয়োজিত করা হয়, আইনের পরিভাষায় তাকে রাষ্ট্রীয় কর্মচারী বলে গণ্য করা হয়। তাহলে সরকারি ভাবে, সরকারি কর্তৃত্ব রূপে যাকে নিয়োগ করা হয়েছে, আইনের পরিভাষায় তাকে রাষ্ট্রীয় কর্মচারী বলে অভিহিত করা হচ্ছে 14 ধারায়। 17 ধারায় আমরা দেখতে পাই সরকার কাকে বলে। এটা একটু কারেকশন করে নেবেন, আপনাদেরকে যে শীটটা দেওয়া হয়েছে। সরকার বলতে আমরা দেখতে পাই কার্যনির্বাহী, সরকার পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে সরকার বলা হয়। সমগ্র বাংলাদেশে কার্যনির্বাহী সরকার পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত যারা হয়ে থাকেন, আইন অনুযায়ী যাকে ক্ষমতা দেওয়া হয়, তিনি সরকার বলে অভিহিত হবেন 17 ধারা অনুযায়ী। তাহলে আমরা কি কি পেয়েছি? লিঙ্গ, বচন, নরনারী 8, 9, 10। 11তে পেয়েছি ব্যক্তি, 12তে পেলাম জনগণ, 14তে পেলাম রাষ্ট্রীয় কর্মচারী, 17তে পেলাম সরকার, 17তে পেলাম সরকার। দেন আমরা চলে যাব 19 ধারায়। বিচারক কাকে বলে? বিচারক বলতে আমরা দেখতে পাই, বিচারক বলতে আইন অনুযায়ী, বিচারক বলতে আইন অনুযায়ী আমরা দেখতে পাবো বিচারালয়। বিচারালয় হচ্ছে এক জিনিস, বিচারক হচ্ছে আরেক জিনিস। বিচারের স্থান হচ্ছে বিচারালয়, আর বিচার যিনি করেন তিনি হচ্ছে বিচারক। সহজ ভাষায় বিচারক বলতে সরকারি ভাবে নিযুক্ত প্রত্যেক ব্যক্তিকেই বোঝায় না, যিনি ফৌজদারি বা দেওয়ানি আদালতে রায় দেওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তিনি বিচারক বলে অভিহিত হবেন 19 ধারা অনুযায়ী। তিনি বিচারক বলে অভিহিত হবেন 19 ধারা অনুযায়ী। পাশাপাশি 20 ধারায় দেখতে পাই বিচারালয়। বিচারালয়, বিচারক যেখানে বিচার সম্পন্ন করে থাকেন সংস্থা, তাকে আমরা দেখতে পাই বিচারালয় বলে অভিহিত করা হয় 20 ধারা অনুযায়ী। আর 21 ধারায় দেখতে পাই সরকারি কর্মচারী, যা বলেছিলাম 24 এবং 21। 24 এবং 21। 24 ধারা আমরা যা দেখলাম, যেখানে 24 ধারা অনুযায়ী বিচারক বলতে, 24 ধারা অনুযায়ী বিচারক বলতে আমরা দেখতে পাবো, খেয়াল করবেন সবাই, 14 ধারা অনুযায়ী রাষ্ট্রীয় কর্মচারী এবং 21 ধারা অনুযায়ী সরকারি কর্মচারী। সরকারি কর্তৃত্ব রূপে, সরকারি কর্তৃত্ব বলে যাকে নিযুক্ত করা হয় তিনি সরকারি কর্মচারী হচ্ছেন বা সরকারি কর্মচারী বলে বিবেচনা করা হচ্ছে এই 21 ধারা অনুযায়ী। অর্থাৎ রাষ্ট্রীয় কর্মচারী বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রীয় কর্মচারী সরকারি কর্তৃত্ব বলে নিয়োগ করা হয়। আর 21 ধারা অনুযায়ী সরকারি কর্মচারী বলতে বোঝানো হয়েছে শ্রেণী দেওয়া আছে 12টা। তবে এখান থেকে শুধু আমরা এতটুকু জেনে রাখবো যে আমাদের পুলিশ রিলেটেড যে কর্মকাণ্ড সেগুলোর কথা বলা আছে 7, 8, 9, 10, সপ্তমত, অষ্টমত, নবমত, দশমত। দেখবেন 21 ধারাতে প্রথমত থেকে দশমত পর্যন্ত
ভাগ দেওয়া আছে কে কে সরকারি কর্মচারী হবেন। তো এখানে পুলিশ রিলেটেড কর্মকাণ্ড হচ্ছে সপ্তমত, অষ্টমত, নবমত, দশমত। আর সরকারের আমরা দেখেন সেনা নৌ বিমান তাদের যে কমিশন প্রাপ্ত অফিসার তাদেরকেও সরকারি কর্মচারীর মধ্যে আওতাভুক্ত করা হয়েছে দ্বিতীয়ত অনুযায়ী। এছাড়া যেটা আমাদের বিবেচ্য বিষয় এমসিকিউ আকারে আসতে পারে একটু ছোট্ট করে, মিউনিসিপাল কমিশন আমরা জানি কিনা মেম্বার চেয়ারম্যান যারা আছেন, মেম্বার চেয়ারম্যান যারা আছেন তারাও সরকারি কর্মচারী বলে অবহিত হবেন দ্বাদশ, দ্যাট মিনস 12তম যে একটা কোটেশন আছে সেটা অনুযায়ী। তাহলে 21 ধারার 12তম কোটেশন অনুযায়ী আমরা দেখতে পাই, দেখেন নিচে একদম বোল্ড করে রাখছি, কোন মিউনিসিপাল কমিশনার একজন সরকারি কর্মচারী বলে অবহিত হবেন। তাহলে মিউনিসিপাল কমিশনার গণ সরকারি কর্মচারী বলে অবহিত হবেন 12তম কোটেশন অনুযায়ী। তাহলে এটাই এমসিকিউ আসতে পারে যে মেম্বার চেয়ারম্যান কি সরকারি কর্মচারী। আমরা তো অনেকেই জানি যে সরকার, পুলিশ, এই যে সেনা নৌ বিমান তাদের কথা জানলেন, অন্যান্য যারা সরকারিভাবে নিযুক্ত তারা সরকারি কর্মচারী, কিন্তু মিউনিসিপাল কমিশনার কি সরকারি কর্মচারী কিনা সেটা আমরা দেখতে পাই এই 12তম কোটেশন অনুযায়ী বলা আছে কোন মিউনিসিপাল কমিশনার যাকে আমরা বলি ওয়ার্ড কমিশনার বলি নাকি, ওয়ার্ড কমিশনার, তারাও সরকারি কর্মচারী বলে বিবেচিত, কারণ তারা সরকারের কাছ থেকে বেতন নেয়, সরকারের কাছ থেকে বেতন নিয়ে থাকেন। তাহলে 21 ধারা অনুযায়ী এই সরকারি কর্মচারী কাকে বলে আমরা জানলাম। দেন আর একটু ছোট করে চলে আসবো, সবাই আমরা জানি অস্থাবর সম্পত্তি, যে সম্পত্তিটা স্থায়ীভাবে ভূমির সাথে বা জমির সাথে সংযুক্ত নয়, যে সম্পত্তি স্থায়ীভাবে জমি বা ভূমির সাথে সংযুক্ত নয় তাকে অস্থাবর সম্পত্তি বলে অবহিত করা হয় 22 ধারা অনুযায়ী। অন্যায় ক্ষতি, অন্যায় লাভ, আপনি যা লাভ করা আইনগত কোনো অধিকার নাই তাকে অন্যায় লাভ বলে অবহিত করা হয়। যাকে, খেয়াল করবেন কিন্তু, অবৈধভাবে লাভ করতেছেন, সম্পত্তি লাভ করতেছেন, সেটাকে আমরা অন্যায় লাভ বলে অবহিত করতেছি। যেমন যেমন আমরা দেখি না সরকারি কর্মচারীও, চৌকিদারও সরকারি কর্মচারী, অবশ্যই তিনি তো সরকারি বেতনভুক্ত, চৌকিদারও সরকারি কর্মচারী। তাহলে আমরা যা ছিলাম এখানে 23 ধারা অনুযায়ী অন্যায় ক্ষতি, অন্যায় লাভ, অন্যায় ভাবে যে সকল বিষয়ে প্রাপ্ত হন সেটাই অন্যায় ক্ষতি, অন্যায় লাভ বলে অবহিত করা হয়ে থাকে, যা আমরা দেখব 23 ধারায় বর্ণিত আছে। তাহলে 22-এ পেলাম অস্থাবর সম্পত্তি, 23-এ পেলাম অন্যায় ক্ষতি, অন্যায় লাভ, আর 24-এ আমরা দেখতে পাই অসাধুভাবে, 24-এ দেখতে পাই অসাধুভাবে ক্ষতি সাধনের উদ্দেশ্যে, যদি আপনি কারো কোনো কিছু লাভ করার উদ্দেশ্যে ক্ষতি সাধন করেন, অসাধুভাবে করেছেন বলে গণ্য হবে 24 ধারা অনুযায়ী। অসাধুভাবে, প্রতারণামূলক ভাবে, এটা আমরা জানি, প্রতারণা করে কোনো কিছু পাওয়ার ইচ্ছায় প্রতারণা করলেন সেটাকে প্রতারণামূলক ভাবে বিবেচিত করা হয় 25 ধারায়। তাহলে অস্থাবর সম্পত্তি 22, অন্যায় লাভ 23, অসাধুভাবে 24 এবং প্রতারণামূলক ভাবে 25, প্রতারণামূলক ভাবে 25। দেন আমরা চলে যাব 26 ধারায়, বিশ্বাস করার কারণ। যদি বিশ্বাস করার মতো যুক্তিযুক্ত কারণ থাকে, যথেষ্ট প্রমাণ থাকে, সেটাকে বিশ্বাস করার কারণ বলে অবহিত করা হয় 26 ধারা অনুযায়ী। কত ধারায়? 26 ধারা অনুযায়ী বিশ্বাস করার কারণ। আরেকটা স্বেচ্ছাকৃত ভাবে আমরা সামনে পড়বো 39, এটার সাথে এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না, একসাথে মিলানোর কোনো সুযোগ নাই। তাহলে বিশ্বাস করার কারণ হচ্ছে 26 ধারায়। কত ধারায়? 26 ধারায়। দেন আমরা দেখবো 27 ধারা। 27 ধারা পর্যালোচনায় দেখতে পাই স্ত্রী, কেরানি, ভৃত্য। কেরানি মানে কি আমরা বুঝি কিনা? কেরানি মানে কি আমরা বুঝি কিনা? কেরানি তো বুঝি যে করণিক, যেটা আমরা কেরানির কাজে নিযুক্ত থাকি, কিন্তু ভৃত্য মানে হচ্ছে চাকর। ভৃত্য মানে চাকর, কাজের জন্য যাকে নিয়োজিত করেন, ভৃত্য মানে হচ্ছে চাকর। তাহলে স্ত্রী, কেরানি, চাকর, আপনি এজ এ ব্যক্তি হিসাবে আপনার স্ত্রীকে যদি আপনি আপনার কোনো সম্পত্তি দিয়ে রাখেন, আপনি বিদেশে আছেন, বিদেশে থাকা অবস্থায় আপনি আপনার স্ত্রীর নামে টাকা পাঠান, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, আপনার স্ত্রী যদি আপনার অজান্তে সেই টাকা দেদারসে খরচ করতে থাকে, সেটা ভাবার অবকাশ নাই যে অপরাধ নয়। আমরা দেখতে পাই আইন অনুযায়ী সেটা চুরি বলে অবহিত হবে, আপনাকে না জানিয়ে যদি আপনার টাকা খরচ করে। আপনি যে বলে যেটা আমরা জানি যে মানি ব্যাগ আপনার স্ত্রীর কাছে রেখে গেলেন, সে মানি ব্যাগ থেকে নিজের মতো করে টাকা নিয়ে গেল, সেটাও চুরি বলে বিবেচিত হবে। তাহলে স্ত্রী, কেরানি, ভৃত্য কর্তৃক অধিকারভুক্ত সম্পত্তি
যাকে চাকর হিসাবে রাখলেন তাকে দিয়ে গেলেন, এই তুই ঘরটা দেখিস, সে মোটামুটি ঘর দেখতেছে, পাশাপাশি জিনিসপত্র নিয়ে উদ্ধার করে ফেলছে, তাহলে এগুলো আইনগত চুরি বলে বিবেচিত হবে। আপনি যদি আপনার চাকরের কাছে কিছু রেখে দেন, আপনার স্ত্রীর কাছে কিছু রেখে দেন, সেই রাখা জিনিস সে যদি ব্যবহার করে আপনাকে না জানিয়ে নিয়ে যায় স্থানচ্যুত করে, সেটা আইন অনুযায়ী চুরি বলে অবৈধ। তাহলে 27 ধারা গেল। দেন আমরা দেখতে পাবো 28 ধারা নকলকরণ বা জালকরণ। সোজা কথা, কোনো ব্যক্তি যে জিনিসটা আসল, যে জিনিসটা সঠিক, যে জিনিসটা মৌলিক, সেটার হুবহু কপি যদি তৈরি করেন, আইন অনুযায়ী সেটাকে নকলকরণ বা জালকরণ বলে অভিহিত করা হয় 28 ধারা অনুযায়ী। নকলকরণ বা জালকরণ। 29 ধারায় দেখতে পাই দলিল কাকে বলে। আমরা কিন্তু সাক্ষ্য আইনে রিসেন্ট পড়ে আসছি দলিল। দলিল বলতে কি বোঝায়? আমরা দেখতে পাই দলিল বলতে অক্ষর চিহ্ন দ্বারা প্রকাশিত কোনো বস্তু, অক্ষর চিহ্ন দ্বারা প্রকাশিত কোনো বস্তু যা প্রমাণ রূপে ব্যবহার করা যায়, আইন অনুযায়ী তাকে দলিল বলে অবহিত করা হয় 29 ধারায়। তাহলে নকলকরণ বা জালকরণ 28, দলিল 29। 30 ধারায় আমরা দেখবো মূল্যবান জামানত। 30 ধারায় দেখবো মূল্যবান জামানত। তাহলে মূল্যবান জামানতের ক্ষেত্রে আমরা দেখতে পাই দলিলকে মূল্যবান জামানত বলা হয়। আর যদি আমরা উদাহরণের দিকে তাকাই, বরাত চিঠির উল্টো পিঠে তার নাম ও স্বাক্ষর করা আছে, এই যে নাম এবং স্বাক্ষর একটা মূল্যবান জামানত বলে বিবেচিত হবে। তাহলে আমাদের যদি এমসিকিউ আসে যে মূল্যবান জামানত কোনটি, দলিল মূল্যবান জামানত, পাশাপাশি দলিলের উল্টো পিঠে যে স্বাক্ষর করেছেন বরাত চিঠির স্বাক্ষর, সে স্বাক্ষরটা আমরা দেখতে পাই মূল্যবান জামানত বলে অবহিত করা হচ্ছে 30 ধারা অনুযায়ী। আর উইল শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃত বা স্বেচ্ছাকৃত। আপনি ইচ্ছা করে আপনার সম্পত্তি জনৈক বাবার সাহেবকে দিয়ে গেলেন যে বাবা তুমি ভালো মানুষ, আমার সম্পত্তিটা তুমি দেখে শুনে রাখ, ইচ্ছাপত্র উইল করে দাও, আমার মরার পর তুমি মালিক হবে, আপাতত তুমি দেখাশোনা করো। তাহলে এই যে উইল করে যাওয়া, ইচ্ছা করে ইচ্ছাপত্র প্রকাশ করা, সেটাকে আমরা দেখতে পাই উইল বলে বিবেচিত 31 ধারা অনুযায়ী। তাহলে নকলকরণ 28, দলিল 29, মূল্যবান জামানত 30 এবং উইল 31 ধারা। এখন আমরা চলে যাব 34 ধারায়। একটু ছোট্ট করে জানবো। আমরা 34 ধারায় সবাই জানি যে কোন অপরাধের সহায়তা করা, অভিব্যক্তি একই, অভিপ্রায় একই। 10 জন লোক খুন করতে গেলেও প্রত্যেকের অভিপ্রায় একটাই যে আজকে না মাইরা যাবো না, আজকে অবশ্যই তাকে মেরে তারপর যাবো এখান থেকে। এই যে সে 10 জন লোক অভিব্যক্তি করলো এবং এট এ টাইম সেখানে গেল, গিয়ে এক একজন এলো পাতারি কূপ দিয়ে দা দিয়ে মার শুরু করলো, ওয়ান্স আপন এ টাইম সে মারা গেল। এই যে 10 জন বা 3 জন বা 2 জনের অভিব্যক্তি এক, সে অভিব্যক্তি নিয়ে তাকে হত্যা করতে গেল, হত্যা করলো, আইন অনুযায়ী প্রত্যেকেই অপরাধী বলে বিবেচিত হবেন। আমরা দেখতে পাই 34 ধারা অনুযায়ী। অর্থাৎ 2 জন লোক থাকে বা 3 জন লোক থাকে, 3 জনের অভিব্যক্তি বা ইচ্ছা একই যে তাকে হত্যা করবই। সেক্ষেত্রে আমরা দেখতে পাই সহায়তার অপরাধ, সহযোগিতার অপরাধ 34 ধারা। কিন্তু 35 ধারা পর্যালোচনা একটু ভিন্ন জিনিস দেখা যায়। 35 ধারা পর্যালোচনা একটু ভিন্ন জিনিস দেখা যায়। ধরেন এখানে একটু বুদ্ধিমান লোকের দরকার। অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকে খুব চতুর থাকে। সলিম, কলিম, রহিম 3 জনই বন্ধু। তবে সলিম জানে যে আজকে ঘটনা ঘটতে পারে, গেলেই মারামারি হবে। কিন্তু রহিম আর তার আরেক বন্ধু সে ঘটনাটা জানে না। কিন্তু 3 জন তো খুব কাছের বন্ধু। যখন সলিম বলল যে লজায় দোস্ত একটু ঘুরে আসি, সলিমের ভিতরে ঠিকই ঝামেলা আছে যে ওখানে গেলে গন্ডগোল হইতে পারে, ওখানে গেলে গন্ডগোল হইতে পারে এবং সুযোগে আমি মাইট দিয়ে দিব। এখন তার মনের মধ্যে যেমন অপরাধজনক মন মানসিকতা আছে, কিন্তু বাকি 2 জনের মধ্যে অপরাধজনক মন মানসিকতা নাই। ঘটনাস্থলে যাওয়ার পর ঘটনা যখন ঘটলো, ঘটনা ঘটার পর দেখা গেল যে বন্ধুকে তো বন্ধু বাঁচাইতে হবে, এই বন্ধুরে বাঁচাইতে গিয়ে বাকি 2 বন্ধু অপরাধের কাজে জড়িত হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তার মনের মধ্যে তেমন কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় না, বন্ধুরে মারছে, সাথে আরো 3 বন্ধু যায় যে আজকে দেখি আর কি করা যায়। তাহলে অপরাধজনক মন মানসিকতা একজনের, কিন্তু সাথে সংগঠন করেছে 3 জন, যাদের মনের মধ্যে এমন কোনো অপরাধজনক মন মানসিকতা ছিল না। পরিস্থিতির খাতিরে ওই জামানের মধ্যে পড়ে গেছে, পড়ে গেলেও তারা অপরাধী হবে যদিও তাদের মন মানসিকতা অপরাধজনক অভিপ্রায় ছিল না। এটা হচ্ছে 35 ধারা। কিন্তু 34 ধারা প্রত্যেকের অ্যাটেম্প ছিল যে অপরাধটা করবে, বাট 34 ধারায় প্রত্যেকের অ্যাটেম্প ছিল অপরাধটা করবে, বাট 35 ধারায় প্রত্যেকের অ্যাটেম্প অপরাধ করা নয়, একজনের ইচ্ছা আছে যে অপরাধটা করবো। মানে একজনের ইচ্ছা অনুযায়ী বাকি যে লোকগুলি গেল তারাও অপরাধী বলে বিবেচিত হবেন 35 ধারা অনুযায়ী।
চলে যাবো আমরা 36 ধারায়, খেয়াল করি 36 ধারা পর্যালোচনায় দেখি, দেখেন একটা উদাহরণ আছে ওখানে। জনৈক ব্যক্তিকে আটক রাখা হলো, একজন লোক আটক রাখছে, আরেকজন লোক তাকে খাবার, যথোপযুক্ত খাবার দেয় না। এখানে বলা আছে অর্ধেক কার্যের মাধ্যমে বা অর্ধেক কার্য করার মাধ্যমে, অর্ধেক কার্য না করার মাধ্যমে। আপনি খাবার দেওয়ার কথা এক প্লেট, প্রতিদিন তার অল্প একটু খাবার দিচ্ছেন, এভাবে 1 মাস না খাওয়ালে অটোমেটিক সে মারা যাবে। তাহলে অর্ধেক কার্য করলেন, অর্ধেক কার্য করলেন না, আপনি মনে করতেছেন যে বেঁচে যাবেন, তা নয়। আপনি যে পুরোপুরি খাবার দেন না, এ কারণে লোকটা মারা গেলে আপনি অপরাধী হবেন, দেখা যায় 36 ধারা অনুযায়ী। অর্ধেক কার্য করলে অথবা না করলে অপরাধ বলে বিবেচিত হবে। আর 37 ধারা আমরা দেখতে পাই একজনে বিষ আনছে, আরেকজন বিষ প্রয়োগ করছে, আরেকজনে গলায় চাপ দিয়ে ধরছে যে তাড়াতাড়ি মুখে ঢুকিয়ে দে। এই যে তিনজনে সমবেত হয়ে সহযোগিতার মাধ্যমে অপরাধ সংগঠন করলেন, তিনজনে অপরাধী হবেন 37 ধারা অনুযায়ী। আর 38 ধারা আমরা দেখতে পাই অপরাধজনক কাজের জন্য দোষী সাব্যস্ত। এখানে একটু ভিন্ন জিনিস, অনেকের মধ্যে একটু ঝামেলা থাকে যে সুযোগ পাইতেছি না, একটা সুযোগ পাইলে তার একটু ধরে দিন। এখন আমার আর বাবরের মধ্যে বাক বিতণ্ড হলো, বাবরের সাথে ঝামেলা আছে হচ্ছে সাইদুল ভাইয়ের। এখন আমার আর বাবরের মধ্যে বাক বিতণ্ড হয়েছে, আমি বাবরের সামনে তেরে যাচ্ছি জুড়ে, আজকে তোরে মাইরিয়ে ফেলবো। সাইদুল ভাই বলছে মারবা মারবা, আমি এই যে নেও লাঠিটা নিয়ে যাও, একটা বাড়ি দো না মাথার মধ্যে। কারণ সাইদুল ভাইয়ের ইচ্ছে হচ্ছে যে বাবরে মাইরিয়ে ছাড়বে, সুযোগ যেহেতু পাইছি। তাহলে আমি যে রাগান্বিত হয়ে তাকে মারতে গেলাম, আমি কিন্তু খুনের দায়ে দণ্ডিত হব না, সামনে আমরা পড়বো। আমরা কি দিয়ে দণ্ডিত হব? অপরাধজনক প্রাণহানি। আমরা জানি কিনা আকস্মিক উত্তেজনা বশত কাউকে আঘাত করলেন, সে মারা গেল, সেটা হবে কি? অপরাধজনক প্রাণহানি। আর যদি উদ্দেশ্য থাকে যে আজকে আমি আরে মারবই, এরকম উদ্দেশ্য নিয়ে পিস্তল নিলেন, সাথে গেলেন, তারপর মারলেন, এটা কি খুন? তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে তার সাথে রাগারাগি অনুযায়ী তাকে আঘাত করতে গেছি। সাইদুল ভাই আমার সাথে একটা লাঠি ধরে দিছে, এটা মাথা বাড়ি দিয়ে, ওটা মারবি মারবি মুখ দিয়ে কথা কি, হাত দিয়ে কথা কি, মার দে জোরে। এই যে আমার হাতে লাঠিটা ধরে দিল, সেটা কি হবে? সেটাও এখানে সাইদুল ভাই হবে খুনের অপরাধী, আমি হব অপরাধজনক প্রাণহানির অপরাধী। এটি হচ্ছে 38 ধারায় বলা আছে। মনে রাখবেন 6 থেকে 52 পর্যন্ত সবগুলো সংজ্ঞা, এই সংজ্ঞা দিয়ে আপনাকে বুঝিয়েছে যে আপনি অপরাধী বলে বিবেচিত হবেন কি কি কাজ করলে। ইয়েস, 108-4 আমরা পড়বো। তাহলে 38 ধারায় বললাম যে আপনি অপরাধের সহায়তা করলেন, অপরাধজনক মন মানসিকতা নিয়ে আপনি খুনি বলে বিবেচিত হবেন। বাট যিনি রাগান্বিত হয়ে আঘাত করতে গেল, তিনি কি হবে? অপরাধজনক প্রাণহানির দায়ে দণ্ডিত হবে। কত ধারায়? 38 ধারা। এগুলো একটা আপনাকে সিস্টেমেটিক ওয়ে দেখায় দিচ্ছে যে কিভাবে দণ্ডিত হতে পারেন। 39 ধারা দেখতে পাই স্বেচ্ছাকৃত ভাবে, এটা কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছে যে আমি ইচ্ছাকৃতই আমি তাকে খুন করেছি। ইচ্ছাকৃত ভাবে আপনি ইচ্ছা অনুযায়ী যে কাজ করেন সেটা ইচ্ছাকৃত হবে খুন করেছেন বলে বিবেচিত হবে। এখান থেকে দেখেন একটা উদাহরণ গত পরীক্ষাতে আসছিল। 39 ধারা উদাহরণটা হচ্ছে এমন যে দেখা যায় একটা কমিউনিটির মধ্যে আগুন লাগছে, সমাজের মধ্যে আগুন লাগছে, 5টা ঘর আছে, 10টা ঘর আছে। যে ঘরটার মধ্যে আগুন লাগছে, জনৈক ব্যক্তি চিন্তা করতেছে যে এর পাশের ঘরটা যদি ভেঙে ফেলা যায় তাহলে বাকি ঘরগুলো আগুন থেকে মুক্ত হবে। কিন্তু আগুন তো এমন এক জিনিস, এক ঘরে লাগলে অটোমেটিক্যালি আস্তে আস্তে সবগুলো ঘর পুড়ে যায়। দ্যাটস ওয়াই তিনি মাঝের ঘরটা ভেঙে ফেললেন যেন পাশের ঘরগুলোতে আগুন না লাগে। এটি বলছে স্বেচ্ছাকৃত ভাবের একটা উদাহরণ। আপনি ইচ্ছাকৃত ভাবে যদিও মাঝের ঘরটা ভেঙে ফেলছেন, উদ্দেশ্যটা হচ্ছে আগুন যেন পুরা কমিউনিটিতে না লাগে। এটা একটা আগুনকে না ছড়ানোর জন্য ইচ্ছাকৃত কার্য। এই ইচ্ছাকৃত কার্যটা বোঝানোর জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। দস্যুতা অনুষ্ঠানের সুবিধার জন্য রাত্রিবেলা একটি বড় শহরে বসত করে আগুন লাগায়। এখানে দেখেন উদাহরণটার মধ্যে কি বলছে? দস্যুতা সংগঠনের জন্য আগুন লাগাইছেন। উদ্দেশ্যটা ছিল কি? দস্যুতা করা। কিন্তু কেউ যদি মারা যায়, আপনার দস্যুতা করার জন্য যে আগুন লাগাইছেন সেই জন্য সে মারা গেল, কার্যটা ছিল ইচ্ছাকৃত। একটা দিয়ে অপরাধ হবে আর একটা দিয়ে অপরাধ হবে না, এই বিষয়টি এখানে প্রমাণ করছে। তাহলে আপনি স্বেচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে যা কাজ করেন সেটার জন্য অপরাধী হতে পারেন, আবার অপরাধী নাও হতে পারেন যদি অপরাধজনক মন মানসিকতা না থাকে। দেন আমরা দেখতে পাই 40 ধারায় অপরাধ কাকে বলে। অপরাধ কাকে বলে? যে কার্য করলে, যে কার্য করলে অথবা যে কার্য না করলে, যে কার্য করলে অথবা যে কার্য না করলে আইনে শাস্তির বিধান আছে তাকেই অপরাধ বলে বিবেচনা করা হয়। অপরাধ বলে বিবেচনা করা হয় কত ধারায়? 40 ধারায়। তাহলে অপরাধ কাকে বলে? বাংলাদেশে বলবৎ আইন অনুযায়ী যে কাজটা করা আপনার জন্য
নির্দেশনা দেওয়া আছে যে আপনি ভালোভাবে চলবেন, আপনি আইনের ব্যত্যয় ঘটবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, দস্যুতা করবেন না। যে যে নির্দেশনা দিছে করবেন না, তথাপি যদি করেন সেটা অপরাধ বলে বিবেচিত হবে আইনের 40 ধারা অনুযায়ী। দেন আমরা দেখতে পাই, ছোট্ট করে চলে যাবো এখন 41, 42, 43। 41 ধারায় দেখতে পাই বিশেষ আইন। 41 ধারায় বিশেষ আইন, মাদকদ্রব্য আইন। এটা কি আইন? মাদকদ্রব্য আইন, বিশেষ আইন, বিশেষ বিষয়ের প্রতি, বিশেষ বিষয়ের জন্য। ফরমালিন আইন অনলি ফর ফরমালিনের জন্য, অ্যাসিড আইন অ্যাসিডের জন্য। তাহলে এগুলো হচ্ছে বিশেষ আইন। আর স্থানীয় আইন কাকে বলে? সুনির্দিষ্ট কমিউনিটির মধ্যে, লাইক দ্যাট মেট্রো এলাকা, ঢাকার জন্য, সিলেটের জন্য, চিটাগং এর জন্য, এটা হচ্ছে স্থানীয় আইন। তাহলে 41 হচ্ছে বিশেষ আইন, 42 হচ্ছে স্থানীয় আইন, 43 অবৈধ আইনত সম্পাদন করতে বাধ্য। আপনাকে যে কাজটা করতে বাধ্য করা হয়েছে সেটা যদি না করেন সেটা অবৈধ বলে বিবেচিত হবে 43 ধারা অনুযায়ী। আপনাকে বলছে যে আপনি খুন করবেন না, আপনি যদি খুন করেন অপরাধ বলে বিবেচিত হবে। কত ধারায় পড়ছে? 40 ধারায় পড়ছে। আবার আইনত সম্পাদন করতে বাধ্য, যে আপনি এটা করবেন, যদি করবেন বলার পরে আপনি না করেন সেটা অপরাধ হবে। এখন যেখানে আমরা 43 ধারায় দেখতে পাই অবৈধ আইনগত বা আইনত সম্পাদন করতে বাধ্য বলা আছে 43 ধারায়, দেন আমরা চলে যাব ক্ষতি, জীবন, মৃত্যু। বেশি জানার দরকার নাই। ক্ষতি, জীবন, মৃত্যু 44, 45, 46। ক্ষতি, জীবন, মৃত্যু। দেন আমরা দেখতে পাবো 47 ধারায় চলে যাব, সর্বশেষ বিষয় পশু, পশু, নৌযান, বৎসর, মাস। পশু, নৌযান, বৎসর, মাস 47, 48, 49 বলা আছে। ধারার বিষয় বলা আছে 50 ধারায়, শপথের বিষয় বলা আছে 51 ধারায়। আমরা আগামী ক্লাস থেকে গ্রাম্য আদালত আইন পড়বো। আমি আজকে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিবে এখনই। গ্রাম্য আদালত আইনটা কোন আইন অনুযায়ী, কোন বিধিবিধান অনুযায়ী কার্যকর হয় জানেন কিনা? শপথ আইন আলাদা একটা আইন আছে, ওথ অ্যাক্ট। ওথ অ্যাক্ট, শপথ আইন অনুযায়ী গ্রাম্য আদালত পরিচালিত। আমরা আগামী ক্লাস থেকে পড়বো। এই যে শপথের কথা বলা আছে 51 ধারায়, শপথ, আমি শপথ করিতেছি যে জীবনে আর খারাপ কাজ করব না, এই কথা বলতে পারি কিন্তু পরবর্তীতে আর মনে থাকে না। এই যে শপথ করা মনে থাকার বিষয়, এই শপথের বিষয় বলা আছে 51 ধারায়। সরল বিশ্বাস বা সৎ বিশ্বাসের কথা বলা আছে 52 ধারায়। সরল বিশ্বাস কি? আপনি একদম যথোপযুক্ত সতর্কতার সহিতই চলাফেরা করতেছেন, কিন্তু মনের অজান্তে কোনো কিছু ঘটে গেছে, সেটাকে সরল বিশ্বাস বলে অবহিত করা হয়। আমি ইউজুয়ালি 9টা বাজার 40 মিনিট আগে বাসা থেকে রওনা হই। প্রতিদিন 9টা বাজার 5 মিনিট আগে অফিসে যাই। একদিন দেখা গেল ডিউ টাইমে বেরিয়েছি, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আর সামনে আগাচ্ছে না। কোনোভাবে আমি 9টার সময় যেতে পারি নাই, গেছি হচ্ছে 9টা 10-এ, 9টা 15-তে। এখন আমার কাজটা কি ইচ্ছাকৃত হয়েছে নাকি এই যে সরল বিশ্বাস? আমি তো, আমার ধারণা ছিল তাই। তাহলে যথাযথ গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে যে কাজ করেছেন, সে কাজের মধ্যে কোনো ব্যত্যয় ঘটলে সেটাকে আমরা সরল বিশ্বাস বলে অবহিত করে থাকি 52 ধারা অনুযায়ী। আর আশ্রয়দানের বিষয়ে একটু খেয়াল করবেন। আশ্রয়দান, আশ্রয়দান সম্পর্কে আমি সামনে কিন্তু পড়বো, যে অপরাধীকে আশ্রয় দিতে পারে কে, তারপর ডাকাত দস্যুকে আশ্রয় দিতে পারে কে, আমরা সামনে পড়বো। তবে আজকে শুধু জানবো আশ্রয় দান টাকাকে বলে। কোন অপরাধীকে গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে, কোন অপরাধীকে গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে আশ্রয় দেওয়া, খাদ্য দেওয়া, পানীয় দেওয়া, অর্থ দেওয়া, পোশাক দেওয়া, অস্ত্র গোলাবারুদ দেওয়া, যানবাহন দিয়ে সাহায্য সহযোগিতা করাকে আশ্রয় দান বলে অবহিত করা হয়। আপনি অপরাধীকে যেন গ্রেফতার করতে না পারে, অপরাধী যেন আইনের আওতায় না আসতে পারে, সেই জন্য যে কার্যক্রম গুলো করা হয়, যেমন অর্থ দিয়ে সহায়তা, থাকতে দেওয়া, খাদ্য দেওয়া, পানীয় দেওয়া, পোশাক দেওয়া, অস্ত্র শস্ত্র দেওয়া, সেগুলো আশ্রয় দান বলে বিবেচিত হবে। তবে কে উল্লেখিত কার্য করলেও অপরাধ বলে বিবেচিত হবে না, আশ্রয় দান করেছেন বলে বিবেচিত হবে না। আপনারা একটু 2টা আইনের কথা মনে রাখেন। সন্ত্রাস বিরোধী আইনের 14 ধারা, পাশাপাশি এখানে দেখেন 52 কত বলা আছে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই বিধিবিধান প্রযোজ্য হবে না। স্বামী অপরাধী স্ত্রী আশ্রয় দিল, অপরাধ হবে না। স্ত্রী অপরাধী স্বামী আশ্রয় দিল, অপরাধ হবে না। বাট আমরা সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু ইতিমধ্যে পড়েছি কে কে, স্ত্রী, পুত্র, পাশাপাশি ওখানে বলা আছে কি বাবা মা, তাদের কথা বলা আছে যে তারা যদি আশ্রয় দিয়ে থাকে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। কত ধারা অনুযায়ী? 14 ধারা অনুযায়ী।
সো সন্ত্রাস বিরোধী আইনে 14 এবং এখানে পড়লাম 52 ক, আবার সামনে পড়বো 212, 216, 216 ক ধারা অনুযায়ী। তাহলে যা আমরা ইতিমধ্যে জেনেছি আশ্রয়দান 52 ক পর্যন্ত। তাহলে একটু ছোট্ট করে আবার একটু দেখি কি কি জানলাম আজকে। সাক্ষ্য সাক্ষ্যায়ন সম্পন্ন করার পর আজকে আমরা দণ্ডবিধি শুরু করলাম। দণ্ডবিধির এই ধারাগুলো খুব বেশি একটা নেসেসারি না, তথাপিও সংজ্ঞাগুলো কিছু জানা দরকার, টিকার জন্য আমরা আসে মাঝে মধ্যে, দেড়শো একটু জানলাম। তাহলে আমরা এক ধারাতে কি জেনেছিলাম, 6 অক্টোবর 1860 সালে প্রকাশিত হয় 45 নম্বর আইন, যে আইনে অধ্যায় রয়েছে 13টা। কয়টা অধ্যায়? সরি, 23টা অধ্যায় রয়েছে। তাহলে 23টি অধ্যায় হচ্ছে দণ্ডবিধি আইনে। আর 2 অনুযায়ী আমরা জেনেছি বাংলাদেশে কার্যকর হবে। 3-এ জানলাম বাংলাদেশি কোনো নাগরিক বিদেশে গেলেও কার্যকর হবে। 4-এ জানলাম বাংলাদেশি কোনো নাগরিক জাহাজে বা বিমানে বিদেশে যাচ্ছে অন্য এরিনা হলো এই আইন প্রযোজ্য হবে। আর 5-এ আমরা জেনেছি দণ্ডবিধি আইন প্রযোজ্য প্রণয়ন হওয়াতে অন্য কোনো আইন প্রভাব ফেলবে না, অন্য কোনো আইন তাদের মধ্যে প্রযোজ্য হবে 5 ধারায়। দ্যাট মিনস 1 থেকে 5 পর্যন্ত প্রথম অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায় আমরা জানবো। দ্বিতীয় অধ্যায় জেনেছি 6 থেকে 52 পর্যন্ত। কি জেনেছিলাম? 6 ধারায় সাধারণ ব্যতিক্রমের কথা বলা আছে, 7 ধারায় ব্যাখ্যাকৃত উক্তির তাৎপর্য, 8 ধারা 8, 9, 10 লিঙ্গ, বচন, নরনারী, 11-12-তে পড়েছি ব্যক্তি এবং জনগণ, 14-তে আমরা জেনেছি রাষ্ট্রীয় কর্মচারী কাকে বলে, 17-তে জানলাম সরকার কাকে বলে, 19-এ জানলাম বিচারক কাকে বলে, 20-এ বিচারালয়, 21-এ সরকারি কর্মচারী, 21-এ সরকারি কর্মচারী। দেন আমরা জেনেছি 22 ধারায় অস্থাবর সম্পত্তি, 23 ধারায় জেনেছি অন্যায় লাভ অন্যায় ক্ষতি, 24 ধারায় জেনেছি অসাধু ভাবে, 25 ধারায় জানলাম প্রতারণামূলক ভাবে, 26 ধারায় জানলাম বিশ্বাস করার কারণ, এবং 27 ধারায় জানলাম স্ত্রী বৃত্ত কেরানি, স্ত্রী বৃত্ত কেরানি। এগুলো যদি হয়ে থাকে আমরা দেখতে পাবো স্ত্রী বৃত্ত কেরানি যারা, তাদের কাছে কোনো সম্পত্তি রাখলে সে যদি নিজের মতো ব্যবহার করে সেটা চুরি বলে বিবেচিত হবে, চুরি বলে বিবেচিত হবে। তাহলে 27 ধারায় 28 ধারায় জানলাম নকলকরণ, 29 ধারায় জানলাম দলিল, 30 ধারায় জানলাম মূল্যবান জামানত, 31-এ জানলাম উইল, 34-এ জেনেছি প্রত্যেকে অপরাধী হবে, 35-এ জানলাম অপরাধজনক মন মানসিকতা একজনের থাকলে বাকি যারা সাথে যাবেন প্রত্যেকেই অপরাধী হবে 35 ধারা অনুযায়ী। আর 36-এ জেনেছি অর্ধেক কাজ করলে অথবা না করলে অপরাধ বলে বিবেচিত হবে, 37-এ জানলাম সহযোগিতা করলে অপরাধ বলে বিবেচিত হবে, 38-এ জানলাম যে ক্ষেত্রে একজন অপরাধজনক মন মানসিকতা ব্যতীত কার্য করলেও তাকে যিনি অপরাধজনক মন মানসিকতা নিয়ে কাজ করলেন সেটা অপরাধ বলে বিবেচিত হবে 38 ধারা অনুযায়ী। আর 39-এ জেনেছি ইচ্ছাকৃত ভাবে আমি তাকে ধরছি, অপরাধটা করলাম, কত ধারায়? 39 ধারা অনুযায়ী। 40 ধারায় আমরা জেনেছি অপরাধ কাকে বলে, 41-এ বিশেষ আইন, 42-এ স্থানীয় আইন, 43-এ অবৈধ আইনত বাধ্য, 44-এ ক্ষতি, 45-এ জীবন, 46-এ মৃত্যু। আর 47, 48, 49-এ জেনেছি পশু, নৌযান, জল, বৎসর, মাস। আর 50-এ জেনেছি ধারা, 51-তে হচ্ছে শপথ, 52-তে সরল বিশ্বাস, 52 ক আশ্রয়দান। এ হচ্ছে আমাদের প্রাথমিক স্টেজে পড়া দণ্ডবিধি শুরু করলাম। আল্লাহ যেন আমাদেরকে মাথায় সেভ করে দেন, আমিন। আমরা অবশ্যই লিখবো বেশি, পাশাপাশি শুনবো। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।